দেশ জুড়ে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুদের ভিড়। গত 2 মাসেরও কম সময়ে প্রায় 50,000 শিশু হাম ও হাম জাতীয় উপসর্গে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 400-রও বেশি শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে 4 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও 7 শিশু। একই সময়ে নতুন আক্রান্ত ও উপসর্গ শনাক্ত হয়েছে 1,708 জনের। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের 18 জেলার 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি চালাচ্ছে সরকার। ইউনিসেফ জানিয়েছে, এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত 1,76,00,000-এর বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। সংস্থাটি বলছে, লক্ষ্যমাত্রার প্রায় 98% অর্জিত হলেও শহরাঞ্চলে টিকা গ্রহণে এখনও বড় ধরনের ঘাটতি রয়েছে, যা ভবিষ্যতে আরও ঝুঁকি তৈরি করতে পারে। এখন অনেক ঘাম আছে, প্রস্রাব ইনফেকশন আছে, অনেক জটিলতায় ভুগতেছে। জ্বর প্রচুর ছিল আর কি। আপনাদের পরিবারে আরো কেউ আক্রান্ত হয়েছে? জি না। আগে যে সময় আসছিলাম ফরিদপুরেতে ফেরত দিছিল, তখন ঠান্ডা, কাশি, জ্বর, হাম, বাথরুম সব একসাথে হয়েছিল। তারপরে এই যে জ্বর কয়দিন ধরে তো পড়ছিলই না। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি শুরু করেছে সরকার ও সিটি কর্পোরেশনগুলো। এবার রাজধানীতে 27টি সহ সারা দেশে 3,600-টির বেশি পশুর হাট বসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ইতোমধ্যে বিভিন্ন হাটে অবকাঠামোগত প্রস্তুতি ও ব্যবস্থাপনার কাজ শুরু করেছেন ইজারাদাররা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ থাকায় এবার পশু সংকটের কোনো আশঙ্কা নেই। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে কোরবানির পশুর অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। এদিকে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন দেশের খামারিরা। কোরবানির পশু বিক্রির আশায় গরু ও ছাগলের পরিচর্যায় দিনরাত পরিশ্রম করছেন তারা। তবে পশু খাদ্য, ওষুধ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় আছেন খামারিরা। তারপরও ভালো দামের আশায় তারা আশাবাদী। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিসিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হিসেবে যুক্ত হলো গ্লো অ্যান্ড লাভলি। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে 2 বছরের এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে আগামী 2 বছর জাতীয় নারী দলের ট্রেনিং, গ্রোথ ডেভেলপমেন্ট ও বিভিন্ন ব্যক্তিগত উন্নয়ন কার্যক্রমে সহায়তা দেবে ব্র্যান্ডটি। পাশাপাশি দলের ট্রেনিং কিট ও অফিসিয়াল অ্যাসেটে গ্লো অ্যান্ড লাভলির লোগো ব্যবহৃত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিনায়ক আফইদা খন্দকার প্রান্তি, গোলরক্ষক ইয়ারজান বেগম ও মিডফিল্ডার উমেলা মার্মা সহ বাফুফে ও ইউনিলিভার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বাফুফের সভাপতি তাবিত আওয়াল বলেন, এই পার্টনারশিপ নারী ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। অন্যদিকে খেলোয়াড়রা জানান, এমন সহযোগিতা তাদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা দেবে। মিয়ানমারে গভীর রাতে হওয়া 5 মাত্রার একটি ভূমিকম্প বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম সহ দেশের কয়েকটি এলাকায় মৃদু ঝাঁকুনি টের পাওয়ার খবর পাওয়া গেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকার কাছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে শনিবারও বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যমতে ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম অঞ্চলে। মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে রায় দিয়েছেন হাইকোর্ট। রায় বলা হয়, গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না। আদালত বলছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আদালতের মতে, এই ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ 2024 সালের 25 ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন, যার পূর্ণাঙ্গ অনুলিপি আজ প্রকাশিত হয়। রায়ের পাশাপাশি আদালত স্বাস্থ্য অধিদপ্তরকে 6 মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরির নির্দেশ দিয়েছেন, যেখানে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট সংরক্ষণ করা হবে। এছাড়া কার্যকর মনিটরিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর জোর দেওয়া হয়। পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে কোনো আপোষ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে
দায়িত্ব পালন করলে বাংলাদেশ নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। তিনি আরও জানান, পুলিশের নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে এখন থেকে সততা, মেধা ও দক্ষতাই হবে মূলনীতি। এদিকে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নীতি সম্পর্কে পুলিশ সদস্যের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ভবিষ্যতে সকল পর্যায়ে যাতে বডি অন ক্যামেরা ব্যবহার করে রেকর্ডেড রাখতে পারি সব বিষয়ে, তদন্ত, অপারেশন, সমস্ত কার্যক্রমে সেই জন্য ব্যবস্থা নেব। এই মুহূর্তে সারা দেশের মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি ভূমিকা রাখেন এবং রাখছেন আপনারা। সুতরাং আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। কুরবানির ঈদ উপলক্ষে আজ থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। আগামী 21 মে পর্যন্ত চলবে এই কার্যক্রম। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিদিন সারা দেশে 720টি ট্রাকের মধ্যে চিনি, মসুর ডাল ও ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন 400 জন ভোক্তা পণ্য কিনতে পারবে। এই কর্মসূচির আওতায় প্রায় 2,80,00,000 মানুষের কাছে 13,939 মেট্রিক টন পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রায় 72 লাখ টিসিবি কার্ডধারী পরিবার চলতি মাসে বিশেষ সুবিধা পাবে। একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 1 কেজি চিনি এবং 2 কেজি মসুর ডাল নির্ধারিত মূল্যে কিনতে পারবেন। সাভারের শীর্ষ মাদক কারবারি শামীম হোসেনের আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব 4-এর সাভার নবীনগর ক্যাম্প। অভিযানে একটি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন ও 21 রাউন্ড গুলিসহ 3 জনকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার রাজাসুন মহল্লায় শামীমের গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব 4-এর কোম্পানি কমান্ডার শাহিনুর কবির। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শামীমের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় শামীমকে না পাওয়া গেলেও তার 3 সহযোগীকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। কক্সবাজারের উখিয়ার ডেলপাড়ায় সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা স্কাস এবং এডুকো বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি ও অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ডেলপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহড়ায় অংশ নেন প্রায় 1200 স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, যুব সমাজ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। আয়োজনে কারিগরি সহায়তা প্রদান করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং সিপিপি কক্সবাজার। মহড়ায় দুর্যোগের পূর্ব প্রস্তুতি, আগুন নেভানোর কৌশল, জরুরি স্থানান্তর, প্রাথমিক চিকিৎসা এবং সংকটকালীন সময়ে সমন্বয় কার্যক্রম নিয়ে বাস্তবধর্মী সিমুলেশন প্রদর্শন করা হয়। এতে স্থানীয়দের প্রস্তুতিমূলক দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাবা ও বোন। রোববার রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাদকের টাকার জন্য ঘরের মধ্যে নিজের মা লাকি আক্তারকে ছুরি দিয়ে আঘাত করে ছেলে রাফি। মাকে বাঁচাতে এগিয়ে এলে বোন মিথিলা ভূঁইয়াকেও ছুরিকাঘাত করা হয়। পরে বাইরে থেকে ছুটে আসা বাবা মোস্তফা ভূঁইয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাফি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লাকি আক্তারের মৃত্যু হয়। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজিম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ। রোববার সিলেট রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খানের পরিচালনায় উপজেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন পয়েন্টে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম সহ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। এ সময় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই বাছাই এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশের এই বিশেষ কার্যক্রমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় ফেনী ব্যাটালিয়ন বিজিবি 4 সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে।
সোমবার সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, পুশিন, চোরাচালান এবং যে কোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত মোবাইল, পেট্রোল, ফুড পেট্রোল, বিশেষ অভিযান এবং গুরুত্বপূর্ণ ও সন্দেহভাজন পয়েন্টসমূহে নিবিড় পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফেনীস্থ 4 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ ও বদ্ধপরিকর। চট্টগ্রামের লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ অভিযোগ করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে থাকলেও পরে তার বিচার সংস্কার ও নতুন সংবিধানের প্রশ্নে আগের অবস্থান থেকে সরে এসেছে। রোববার রাতে চট্টগ্রাম মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলরুমে গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেমিনারে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, সরকার দলীয় নেতাদের সংবিধান, সাংবিধানিক আইন ও সংস্কার বিষয়ে আরও গভীরভাবে পড়াশোনা করা প্রয়োজন। তার ভাষায় এই বিষয়ে তাদের জ্ঞান ও প্রস্তুতির ঘাটতি রয়েছে। মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান ও ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।